রেটিনা থেকে অপটিক নার্ভ চলে আসে। অপটিক নার্ভ দুইটা যেখানে ডিকাসেশন হয় সেটাকে বলি আমরা অপটিক কাইজমা। অপটিক কাইজমা থেকে বের হয়ে আসে অপটিক ট্রাক্ট। ওই অপটিক ট্রাক্টটা ল্যাটেরাল জেনিকুলেট বডিতে দেয়। আমরা জানি ল্যাটেরাল জেনিকুলেট বডি যেটা ভিশন এর সাথে রিলেটেড, আর মিডিয়াল জেনিকুলেট বডিটা অডিশনের সাথে রিলেটেড। তারপর যেটা আসে অপটিক রেডিয়েশন। এই রেডিয়েশনগুলো অক্সিপিটাল কর্টেক্স যেখানে ভিজুয়াল কর্টেক্স যেটাকে আমরা বলি সে পর্যন্ত চলে যায়। তো এখন কোন জায়গায় কি সমস্যা হলে কোন ধরনের ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হবে সেটা আমাদের জানতে হবে। প্রথমে আমরা চিন্তা করি অপটিক নার্ভ দিয়ে। এখানে অপটিক নার্ভে যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে সিরিয়াল অনুযায়ী নাম্বার দেওয়া আছে। প্রথম নাম্বারটা যেমন পুরাটাই যদি লেফট সাইডে যদি অপটিক নার্ভে কোনো সমস্যা হয় তাহলে পুরা ভিজুয়াল ফিল্ডটা কি হয়ে যাবে, লস্ট হবে, যেটাকে আমরা মনো অকুলার ব্লাইন্ডনেস বলি। মনো অকুলার ব্লাইন্ডনেস, লেফট সাইডের অপটিক নার্ভ কাটা মানে লেফট আই কিছু দেখবে না এটা। এরপরে আমরা দেখি যদি পাই যে অপটিক কাইজমাতে সমস্যা, তো অপটিক কাইজমাতে কি আসে, দুই পাশের আই থেকেই ফাইবার আসে। তো অপটিক কাইজমাতে যদি সমস্যা হয় তাহলে আমরা কি পাবো, বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। দুই পাশে কি থাকবে, টেম্পোরাল ফিল্ড অফ ভিশনটা কি হবে, লস হবে। তো দুই পাশে টেম্পোরাল ফিল্ডে ভিশনটা লস হবে। এটা হলো অপটিক কাইজমাতে যদি সমস্যা হয়। তবে এখানে মনে রাখতে হবে যদি আপার কোয়াড্রেন্টের ডিফেক্টটা বেশি হয়, আবার কোনো ক্ষেত্রে লোয়ার কোয়াড্রেন্টের ডিফেক্ট বেশি হতে পারে। যদি আপার কোয়াড্রেন্টের ডিফেক্ট বেশি হয়, অপটিক কাইজমাতে উপরের দিকে সমস্যা, আপার কোয়াড্রেন্টের ডিফেক্ট বেশি হলে তখন আমাদের মনে রাখতে হবে যে সেখানে কম্প্রেশন হচ্ছে ইনফেরিয়র কাইজমাতে। আবার বলি বিষয়টাকে ক্লিয়ার করার জন্য, যদি এখানে আপার কোয়াড্রেন্টে ডিফেক্ট বেশি দেখা যায় তখন মনে করতে হবে লোয়ার কাইজমাতে কম্প্রেশন হচ্ছে। লোয়ার কাইজমাতে কম্প্রেশন হচ্ছে মানে এখানে একটা পিটুইটারি টিউমার আছে। তাহলে এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে অপটিক কাইজ বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া আছে যেখানে দেখা যাচ্ছে আপার কোয়াড্রেন্টের ডিফেক্ট লোয়ার কোয়াড্রেন্টের চেয়ে বেশি, তাহলে পসিবল এটিওলজি কি হবে, তখন এটিওলজিটা হবে পিটুইটারি টিউমার, এটা মনে রাখতে হবে। আবার যদি দেখি আমি লোয়ার কোয়াড্রেন্টের ডিফেক্টটা বেশি, তখন মনে রাখতে হবে লোয়ার কোয়াড্রেন্টের ডিফেক্ট যদি বেশি হয় তখন কাইজমার উপরের দিকের যে সুপিরিয়র কাইজমাল কম্প্রেশন এটা আমরা সাসপেশন করে নিব। তো সুপিরিয়র কাইজমাল কম্প্রেশন হলে এখানে ইটিওলজি ইউজুয়ালি হয় ক্রেনিওফেরেঞ্জিওমা, যেটা ক্রেনিওফেরেঞ্জিওমা টিউমার যেটা সেই টিউমারটা উপরের দিকে কম্প্রেশন করে। তাহলে এটাকে আমাদের মনে রাখতে হবে। আপার কোয়াড্রেন্ট ডিফেক্ট বেশি হলে তখন পিটুইটারি টিউমার, আর লোয়ার কোয়াড্রেন্ট ডিফেক্ট বেশি হলে ক্রেনিওফেরেঞ্জিওমা হলো ইটিওলজি, এটা মাথায় রাখবো। এরপর আমরা যদি 3 নম্বরে দেখি, 3 নম্বরে কি অপটিক ট্রাক্ট। এই অপটিক ট্রাক্টে যদি কোনো লিশন হয় তাহলে কি হবে, হোমোনিমাস হেমিয়ানোপিয়া হয় অপটিক ট্রাক্টে লিশন হলে। তো এখন এই হোমোনিমাস হেমিয়ানোপিয়া কিন্তু দুই জায়গায় লিশন হলে হয়। একটা হলো অপটিক ট্রাক্টে যদি লিশন হয় তখন হোমোনিমাস হেমিয়ানোপিয়া হয়, আরেকটা হলো যদি অক্সিপিটাল লোবে। অক্সিপিটাল লোবে যদি কোনো লিশন হয় তখন হোমোনিমাস হেমিয়ানোপিয়া হয়। তো এই দুটার মধ্যে পার্থক্য কি, এই দুটার পার্থক্য হলো যখন অক্সিপিটাল লোবে লিশন হয় তখন হোমোনিমাস হেমিয়ানোপিয়াটা এখানে মেকুলাটা স্পেয়ার হয়। এখানে দেখা যাচ্ছে একটু ডট আছে, এটা মানে মেকুলাটা স্পেয়ার করে গেছে। তাহলে হোমোনিমাস হেমিয়ানোপিয়া দুই রকমের হয়, দুইটাতে হতে পারে। একটা হলো যদি অপটিক ট্রাক্টে লিশন হয় অথবা অক্সিপিটাল কর্টেক্সে লিশন হয়। তখন এই দুইটা লিশনের পার্থক্য হবে কি, যখন অক্সিপিটাল কর্টেক্সের সমস্যা তখন হোমোনিমাস হেমিয়ানোপিয়াটা হবে মেকুলার স্পেয়ারিং সহ। এটা হলো একটা কথা। আর আরেকটা পার্থক্য আছে এখানে, সেই পার্থক্যটা হলো সেটা হলো কনগ্রুয়াস এবং ইনকনগ্রুয়াস ডিফেক্ট, দুই ধরনের ডিফেক্ট হয়। কনগ্রুয়াস ইনকনগ্রুয়াস মানে কি, কনগ্রুয়াস মানে হলো একদম সেম, আর ইনকনগ্রুয়াস মানে ডিফেক্টটা দুই পাশে সেম নাও হতে পারে। তো কনগ্রুয়াস ডিফেক্ট যেটা হয় যদি অক্সিপিটাল কর্টেক্সে হয় তখন কি হবে, ডিফেক্টটা হবে সেখান থেকে ডিফেক্ট যেটা হবে সেটা হবে কনগ্রুয়াস। আর যখন অপটিক ট্র্যাক্টটা হবে তখন সেটাকে হবে ইনকনগ্রুয়াস। তাহলে এই দুইটা দিয়ে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। অপটিক রেডিয়েশন এবং অক্সিপিটাল কর্টেক্স এই দুটাতেই যদি কোনো লিশন হয় তখন সেটা হয় কনগ্রুয়াস ডিফেক্ট, আর যখন অপটিক ট্র্যাক্টে হয় তখন সেটা ইনকনগ্রুয়াস ডিফেক্ট। এটা কিন্তু একটা ডিফারেন্স, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর এখন আমরা যেটা দেখবো সেটা হলো টেম্পোরাল লোব এবং প্যারাইটাল লোব, এই দুটাতে যদি কোনো সমস্যা হয় তখন কেমন হবে। এখন এখানে এটার জন্য একটা ফর্মুলা আছে, পিআইটিএস, পিটস বলা হয়। তার মানে প্যারাইটাল যদি হয় তখন হলো ইনফেরিয়র আর টেম্পোরাল হলে সুপিরিয়র। নর্মালি প্যারাইটালটা কিন্তু উপরে থাকে, টেম্পোরাল নিচে থাকে। কিন্তু ডিফেক্টের ক্ষেত্রে আমরা মনে রাখবো যদি টেম্পোরাল লোবে সমস্যা হয় তাহলে কি হবে, টেম্পোরাল থাকে নিচে কিন্তু ডিফেক্টটা হবে উপরে, আর প্যারাইটাল থাকে নিচে, প্যারাইটাল বোনসটা থাকে উপরে কিন্তু ডিফেক্টটা হবে নিচে। এখান থেকে পিটস দিয়ে মনে রাখবো। তাহলে প্যারাইটালের ক্ষেত্রে ইনফিরিয়র, ইনফিরিয়র কি হবে, কোয়াড্রান্টোনোপিয়া। এখানে কিন্তু প্যারাইটাল এবং টেম্পোরাল ক্ষেত্রে কোয়াড্রান্টোনোপিয়া হয়। যদি এখানে সমস্যা হয় যে টেম্পোরাল লোবে তখন আমাদের কি হবে, টেম্পোরাল লোবে যদি সমস্যা হয় তখন হবে টেম্পোরালটা থেকে নিচে তাহলে হবে সুপিরিয়র হোমিনিমাস কোয়াড্রান্টোনোপিয়া। আর যদি প্যারাইটাল লোবে সমস্যা হয় তখন হবে ইনফিরিয়র কোয়াড্রান্টোনোপিয়া। এটাকে আমরা পিটস দিয়ে মনে রাখবো, প্যারাইটালের সাথে ইনফিরিয়র আর টেম্পোরালের সাথে সুপিরিয়র, পিটস টেম্পোরালের সাথে সুপিরিয়র কোয়াড্রান্টোনোপিয়া, এটা আমরা মনে রাখবো। তাহলে ওভারঅল কিন্তু আমাদের এটা শেষ হয়ে গেল ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট যেটা। যদি অপটিক নার্ভ হয় তখন মনোকুলার ব্লাইন্ডনেস, আর অপটিক কাইজমা হলে তখন বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হবে। কিন্তু যদি এখানে উপরের দিকে ডিফেক্ট, আপার কোয়াড্রেন্টের ডিফেক্ট বেশি হয় তখন মনে করবো আমরা নিচের দিকে টিউমার আছে মানে পিটুইটারি টিউমার। আর যদি নিচের কোয়াড্রেন্টের ডিফেক্ট বেশি হয় তখন মনে করবো আমরা উপরের দিকে কম্প্রেশন হচ্ছে ক্রেনিওফেরেঞ্জিওমা দিয়ে, এটা আমরা মনে রাখবো। এরপর যদি অপটিক ট্রাক্টেলিশন হয় তখন হোমোনিমাস হেমিয়ানোপিয়া পাবো। আবার সেম হোমোনিমাস হেমিয়ানোপিয়া পেতে পারি আমরা কি অক্সিপিটাল কর্টেক্সে যদি সমস্যা হয়। কিন্তু এই দুটার মধ্যে একটা পার্থক্য হলো এখানে মেকুলার স্পেয়ারিং হয়, মেকুলারটা স্পেয়ার থাকে, এটা একটা পার্থক্য। আরেকটা হলো ওভারঅল যদি চিন্তা করি আমরা অপটিক রেডিয়েশন এবং অপটিক কর্টেক্স এখানে যদি লিশন হয় তাহলে কনগ্রুয়াস ডিফেক্ট হয় মানে সিমিলার ডিফেক্ট হবে। আর যদি অপটিক ট্রাক্টেলিশন হয় তখন ইনকনগ্রুয়াস মানে যেখানে কি থাকবে না, সিমিলারিটি থাকবে না লিশনের সাথে, এই ডিফেক্ট হবে। তাহলে এটা ডিফারেন্সিয়েট করবো। এরপরে প্যারাইটাল আর টেম্পোরাল যদি আমরা চিন্তা করি, প্যারাইটাল টেম্পোরালের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে পিটস, পিআইটিএস, এখানে মনে রাখবো প্যারাইটাল যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ইনফিরিয়র হোমোনিমাস কোয়াড্রান্টোনোপিয়া, আর টেম্পোরাল হলে সুপিরিয়র হোমোনিমাস কোয়াড্রান্টোনোপিয়া হবে। এটা দিয়ে আমরা কি করবো, খুব সহজে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট গুলো মনে রাখবো। যেভাবে সিনারি দিয়ে হোক আমরা পরীক্ষায় প্রশ্নগুলো পারবো আশা করা যায়।
স্পিচ প্রবলেম রিলেটেড দেখা যায় প্রশ্ন আসে বিভিন্ন ধরনের অ্যাফাসিয়া থেকে কোন ধরনের অ্যাফাসিয়াতে কোন ধরনের ফিচার পাওয়া যায় সেরকম প্রশ্ন আসে। তো এই রিলেটেড দুইটা ফিগার আছে ডেভিডসনে। এই দুইটা ফিগার থেকে বোঝা যায় যেমন এখানে ব্রোকাস এরিয়া থাকে ফ্রন্টাল লোবে, আর টেম্পোরাল লোবে থাকে ওয়ার্নিকিস এরিয়া যেটা সেখানে টেম্পোরাল লোবে থাকে, এবং এখানে হলো সেন্সরি অ্যাফাসিয়া হয়। আর ব্রোকাস এরিয়া যেটা এখানে হলো মোটর অ্যাফাসিয়া। আর এখানে কমিউনিকেটিং যেটা সেটা হলো আর্কুয়েট ফেসিকুলাসের মাধ্যমে কমিউনিকেট করে। এখানে যদি কোনো সমস্যা হয় তখন হয় কন্ডাকশন অ্যাফাসিয়া। আর এখন যদি এখানে ওয়ার্নিকিস এরিয়ার পাশে কর্টিক্যাল এরিয়া আছে, সেই কর্টিক্যাল এরিয়াতে যদি কোনো সমস্যা হয় তখন ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাফাসিয়া হয়। আর ব্রোকাস এরিয়ার পাশে যেখানে এরিয়া আছে সেখানে ট্রান্সকর্টিক্যাল কোনো যদি সমস্যা হয় সেখানে ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাফাসিয়া হয়। এখন কোন ধরনের অ্যাফাসিয়ায় কোন ধরনের রিপিটেশন থাকে, রিপিটেশন কেমন থাকে, অ্যাফাসিয়াটা কেমন হয়, ফ্লুয়েন্ট নাকি নন ফ্লুয়েন্ট, কম্প্রিহেনশনটা কেমন থাকে, সেটা কিভাবে আমরা মনে রাখবো সেটার জন্য একটা টেকনিক আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এরকম যদি একটা বক্স এঁকে ফেলি, প্রথমে একটা বক্স, এই বক্সের মধ্যে একদিকে আমরা কম্প্রিহেনশন লিখি, গুড কম্প্রিহেনশন আর পুর কম্প্রিহেনশন, আর নিচের দিকে আমরা স্পিচটা কেমন ফ্লুয়েন্ট এবং নন ফ্লুয়েন্ট লিখতে পারি। আর এই দুটাকে মাঝামাঝি ট্রাভার্স করে আমরা যদি একদিকে রিপিটেশন উপরে রাখবো আর নিচে রাখবো গুড রিপিটেশন। তো এখন এখানে আমরা কিভাবে করবো, ব্রোকাস এবং ওয়ার্নিকিস এই দুটাকে আমরা কোনাকুনি ভাবে লিখে ফেলবো। লিখে এটার মাঝামাঝি আমরা ডিভাইড করে ব্রোকাস যেটা ছিল, ব্রোকাস এরিয়ার সাথে যে এরিয়াটা ছিল সেটা আমরা কি জানি, ট্রান্সকর্টিক্যাল মোটর। তাহলে এবার এখানে ব্রোকাসের সাথে লিখবো ট্রান্সকর্টিক্যাল মোটর। আর ওয়ার্নিকিস যেটা ছিল সেটার সাথে ট্রান্সকর্টিক্যাল সেন্সরি এরিয়া ছিল, কিন্তু ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাফাসিয়া হবে এখানে। আর বাকি যে দুটো থাকে কন্ডাকশন অ্যাফাসিয়া দিকে, আর একটা হলো মিক্স ট্রান্সকর্টিক্যাল অ্যাফাসিয়া। তো এখন লেখা হয়ে গেলে কিন্তু প্রত্যেকটা ক্রাইটেরিয়া চলে আসবে। যেমন আমি যদি চিন্তা করি যে এখানে ব্রোকাস অ্যাফাসিয়া, এটাতে কি কেমন থাকবে, তো এখানে স্পিচ কেমন থাকবে, নন ফ্লুয়েন্ট, তারপরে কম্প্রিহেনশন থাকবে গুড, আর রিপিটেশন থাকবে পুর। এই তিনটা কিন্তু এটার ক্রাইটেরিয়া হবে। এখন আমি যদি আবার চিন্তা করি ট্রান্সকর্টিক্যাল অ্যাফাসিয়া, ট্রান্সকর্টিক্যালের মধ্যে যদি সেন্সরি অ্যাফাসিয়া চিন্তা করি, সেখানে কি হবে, কম্প্রিহেনশন থাকবে পুর, স্পিচ থাকবে ফ্লুয়েন্ট এবং রিপিটেশন থাকবে গুড। তাহলে এইভাবে কিন্তু আমি ফিচারগুলোকে মনে রেখে সব ধরনের অ্যাফাসিয়ায় কোন ধরনের অ্যাফাসিয়ায় কেমন ফিচার থাকবে এটা মনে রাখতে পারবো। ইভেন এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় প্রশ্ন আনসার করতে কিন্তু সময়ের কোনো অভাব হয় না। সেজন্য যদি একদমই মনে না থাকে বা ডিরেক্টলি বের করতে না পারি, এভাবে নিজে ড্রয়িং করেও কিন্তু পরীক্ষায় সেখান থেকে বের করে আনসার দেওয়া যাবে খুব সহজেই। তাও কি করবে, একটা প্রশ্ন মিস না হওয়ার চান্স কিন্তু এখানে থাকবে না, মিস হবে না, দেখা যাবে প্রশ্ন আনসারটা খুব ইজিলি দিয়ে দেওয়া যাবে। এভাবে আপনারা সবাই অ্যাফাসিয়াটাকে মনে রাখবেন। জানি ব্রেনস্টেম সিনড্রোম খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কঠিন, কেননা এটাকে সহজে মনে রাখা যায় না, বারবার ঝামেলা হয়ে যায়। তো এটাকে মনে রাখার জন্য আমরা সিকোয়েন্সিয়ালি পড়বো। প্রথমে আমরা মিড ব্রেনটা পড়ে নিই। আমরা জানি ব্রেনস্টেমের 3টা স্ট্রাকচার থাকে, মিড ব্রেন, পন্স, মেডুলা। তো প্রথমে উপরে সবার উপরে যেটা থাকে সেটা হলো মিড ব্রেনের সিনড্রোমগুলো আমরা আগে পড়বো। তো মিড ব্রেনের স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচারটা এখানে এখন এই লেভেলে এভাবে কঠিনভাবে পড়ার দরকার নেই। আমরা সহজে মনে রাখি যে এই ছবিটা যেটা, এটা হলো মিড ব্রেনের ফিগার। এই পাশে হলো ভেন্ট্রাল পার্ট, মানে সামনের অংশ এটা, আর এদিকে যেটা সেটা হলো ডর্সাল পার্ট ওইদিকে। তো ডর্সাল পার্ট আর ভেন্ট্রাল পার্টে মাঝখান দিয়ে এখানে ডিভিশন হয়ে যায়। এই ডিভিশনের উপরের অংশটাকে বলা হয় টেকটাম। এই উপরের যে অংশটা আছে এটাকে বলা হয় টেকটাম। এই নামগুলো মনে রাখবো, এগুলো দরকারের জন্য। আর নিচের যে অংশটা এটাকে বলা হয় সেরেব্রাল পেডাঙ্কল। এই সেরেব্রাল পেডাঙ্কলের আবার দুইটা ডিভিশন আছে। ওই দুইটা ডিভিশনের মধ্যে যে উপরের যে অংশটা, এই নিচে যে পাতার মতো এই অংশটা একটা, আর মাঝখানে একটা ডিভিশন। এইখানে নিচের অংশটাকে বলি আমরা ক্রাস সেরেব্রি, এটাকে বলি আমরা ক্রাস সেরেব্রি। আর এর পরের যে অংশটা, এই অংশটাকে আমরা বলি টেগমেন্টাম। সবগুলো আমরা মনে রাখবো এই জন্য যে সেরেব্রাল পেডাঙ্কেলের অ্যান্টিরিয়র পার্ট যেটুকু, মিড ব্রেনের অ্যান্টিরিয়র সেরেব্রাল পেডাঙ্কেল, অ্যান্টিরিয়র মানে এইটুকু, ক্রাস সেরেব্রি। এই ক্রাস সেরেব্রিতে যদি কোনো সমস্যা হয়, সাইট অফ লিশন যদি ক্রাস সেরেব্রি হয়, তখন সেই সিনড্রোমটার নাম হলো ওয়েবার। সেটার নাম হলো ওয়েবার সিনড্রোম। তাহলে ওয়েবার সিনড্রোম হলো ক্রাস সেরেব্রিতে সমস্যা হবে। তো এই ক্রাস সেরেব্রিতে কী কী জিনিস থাকে এটা যদি আমরা দেখি, তাহলে কী হয়ে যাবে, আমাদের এটা কভার হয়ে যাবে। এখন এই পাশে যদি দেখি আমরা ক্লিয়ার ভিউর জন্য, এটা হলো ক্রাস সেরেব্রি, এর সাথে এইটুকু কভার করবো আমরা। এখন অন্যান্য স্ট্রাকচার যদি দেখি, এখানে সিগনিফিকেন্ট স্ট্রাকচার মনে রাখতে হবে। এখানে কি আসতেছে, থার্ড ক্রেনিয়াল নার্ভ। আমরা জানি থার্ড এন্ড ফোর্থ ক্রেনিয়াল নার্ভ মিড ব্রেন থেকে আসে। তো থার্ড ক্রেনিয়াল নার্ভ এখান দিয়ে বের হয়ে আসলো, এখান দিয়ে। আর ফোর্থ ক্রেনিয়াল নার্ভটা পিছন দিয়ে যায়। ফোর্থ ক্রেনিয়াল নার্ভ একমাত্র ক্রেনিয়াল নার্ভ যেটা পোস্টেরিয়রলি কি হয়, ইমার্জ করে। তো এখানে থার্ড ক্রেনিয়াল নার্ভ এখান দিয়ে নেমে আসতেছে। এই জন্য আবার কিন্তু এটা কি করলো, এখানে থার্ড ক্রেনিয়াল নার্ভটা কিন্তু এদিকে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় থার্ড ক্রেনিয়াল নার্ভটা কি করে, ক্রাস সেরেব্রিকেও টাচ করে। এই জায়গাটায় ক্রাস সেরেব্রিকেও টাচ করে। তো এখন যখন ওয়েবার সিনড্রোম হবে, তখন সাইট অফ লিশন হলো ক্রাস সেরেব্রি, অথবা এটাকে যদি ডিফারেন্টলি বলতে যাই অ্যান্টিরিয়র সেরেব্রাল পেডাঙ্কল। তো এখানে লিশনে কি হবে, ওয়েবার যখন হবে, আমরা যদি ওয়েবার দেখি, প্রথমে যদি আমরা ওয়েবার লিখি, ওয়েবারে কি ছিল, এখানে টাচ করে থার্ড ক্রেনিয়াল নার্ভ। তাহলে থার্ড ক্রেনিয়াল নার্ভটা কি হবে, এখানে লস হবে। সেটা কোন দিকের, ইপসিলেটারাল। এবং এরপরে যে এখানে থাকে, এখানে দেখা যাচ্ছে আমরা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দেখি, আমরা এই জায়গাটা কি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। এরপর কর্টিকো নিউক্লিয়ার ফাইবার আছে। তো এখানে দুইটা ট্র্যাক্ট, একটা হলো কর্টিকোস্পাইনাল যেটা, সেটা হলো কি করে, কর্টিকোস্পাইনালটার কারণে কর্টিকোস হলো মোটর ট্র্যাক্ট, এটার জন্য কি হবে, কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া হবে। কন্ট্রালেটারাল কি হবে, হেমিপ্লেজিয়া। আর অন্য যে ট্র্যাক্টগুলো আছে সেটার জন্য কি হবে, সেই ট্র্যাক্টগুলো কানেকশন হলো সেভেন্থ ক্রেনিয়াল নার্ভের সাথে। তো সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ যেটা, সেভেন্থ ক্রেনিয়াল নার্ভের কি হবে এখানে, কন্ট্রালেটারাল, সেটাও কি কন্ট্রালেটারাল লস হবে। তাহলে ওয়েবারে লস হচ্ছে ইপসিলেটারাল থার্ড ক্রেনিয়াল নার্ভ, ইপসিলেটারাল। আর কন্ট্রালেটারাল হবে এখানে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এবং অন্য কর্টিকো ভালভার ট্র্যাক্ট যেটা, ওই ভালভার ট্র্যাক্ট থেকে কি হয়, সেভেন্থ ক্রেনিয়াল নার্ভের সাথে কানেকশন থাকে। তাহলে ওভারঅল লস হচ্ছে থার্ড ইপসিলেটারাল আর কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া হবে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের কারণে বা পিরামিডাল ট্র্যাক্টের কারণে, আর সেভেন্থ ক্রেনিয়াল নার্ভের আপার মোটর নিউরন লিশন হবে। এরপরে যে অংশটা আছে আমরা যেটাকে বলি টেগমেন্টাম। তো টেগমেন্টামকে যদি বলি, টেগমেন্টামের মধ্যে মেনলি রেড নিউক্লিয়াস, একটা রেড নিউক্লিয়াস, আর রেড নিউক্লিয়াস টাচ করে আছে কাকে, থার্ড ক্রেনিয়াল নার্ভকে। তো এই সিনড্রোমটাকে বলে ক্লড, হলো ক্লড সিনড্রোম। তো এই ক্লডের মধ্যে কী কী জিনিস আছে, একটা হলো এখানেও থার্ড ক্রেনিয়াল নার্ভ আছে, থার্ড ক্রেনিয়াল নার্ভ আমরা দেখতেছি, থার্ড ক্রেনিয়াল নার্ভের সাথে এখানে কি আছে, রেড নিউক্লিয়াস। তো রেড নিউক্লিয়াসের কানেকশন হলো আবার কার সাথে, সেরেবেলামের সাথে।
তো সেরেবেলামের সাথে কানেকশন যেহেতু এখানে কি হবে সেরেবেলাল লস হবে। থার্ড ক্রেনিয়াল নার্ভটা ইপসিলেটারাল আর কন্ট্রালেটারাল হবে সেরেবেলার লিশন। তো সেরেবেলার লিশন হবে কন্ট্রালেটারাল। তাহলে কিন্তু আমাদের ওয়েবার চলে গেল এবং ক্লট চলে গেল। এখন যদি আমরা ওয়েবার এবং ক্লটের পর দেখি, এরপরে এই দুইটাকে একসাথে কিন্তু হতে পারে। ওয়েবার এবং ক্লট যখন একসাথে থাকবে তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি বেনেডিক্ট সিনড্রোম। এটা যদি ডেভিডসনে বলা নাই, তারপরে এটা আমরা মাথায় রাখবো। ক্লট এবং ওয়েবার যদি একসাথে হয় তখন সেটাকে আমরা কি বলবো? বেনেডিক্ট সিনড্রোম। তাহলে আমরা ক্লট দেখলাম, বেনেডিক্ট দেখলাম। এরপরে আমরা যেটা মার্ক করেছিলাম যে পোস্টেরিয়র পার্টে যেখানে থাকে যে অংশটা আমরা টেকটাম বলি, ডরসাল যেটা, এই ডরসাল অংশটা এটা হলো সুপিরিয়র কলিকুলাস। এই সুপিরিয়র কলিকুলাস লেভেলে যে ডরসাল অংশটা থাকে এটাকে বলি আমরা টেকটাম। এই টেকটামকে যদি আমরা কনসিডার করি, এই সুপিরিয়র কলিকুলাস লেভেলে পোস্টেরিয়র পার্ট দিয়ে আমরা জানি একটা নার্ভ বের হয়, সেই নার্ভটার নাম হলো কি? ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, যেটা হলো কি ট্রোক্লিয়ার নার্ভ। তো এই ট্রোক্লিয়ার নার্ভে যদি কোনো টেকটামের সাথে রিলেটেড আমরা মনে করি নার্ভ কি? ট্রোক্লিয়ার নার্ভ, মানে ফোর্থ ক্রেনিয়াল নার্ভ। তো যদি ফোর্থ ক্রেনিয়াল নার্ভে কোনো প্রবলেম হয় তখন কি হবে? সেই সিনড্রোমটার নাম হলো পেরিনয়েড সিনড্রোম। তো পেরিনয়েড যেটা ওইখানে কি হবে? ফোর্থ ক্রেনিয়াল নার্ভে পালসি হবে, যেটার কারণে সমস্যা যেগুলো হবে, যে ফিচারগুলো হবে কীরকম? যেমন ভার্টিক্যাল গেজ পালসি হবে, কনভার্জেন্স ডিসঅর্ডার হবে, তারপর কনভার্জেন্স রিট্রাকশন হবে, নিস্টেগমাস হবে, এবং তারপর কি পিপিলারি অ্যান্ড লিড ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারগুলো হবে। তাহলে ওকুলার যে ডিসঅর্ডারগুলো আমরা দেখতেছি, মানে ফোর্থ ক্রেনিয়াল সুপিরিয়র অবলিককে সাপ্লাই দেয়, এটাকে আপনারা যদি মনে না রাখেন এভাবে মনে রাখতে পারেন যে ফোর্থ ক্রেনিয়াল নার্ভটা পোস্টেরিয়রলি আসে ডরসাল পার্ট দিয়ে। তো টেকটামে যদি কোনো প্রবলেম হয়, সাইট অফ লিশন হয়, ফোর্থ ক্রেনিয়াল নার্ভটা যাবে, এর সিনড্রোমের নাম হলো পেরিনয়েড, এবং ফোর্থ ক্রেনিয়াল নার্ভ সুপিরিয়র অবলিককে চান্স, আমরা জানি আসো 4 সিস্টেম আমরা মনে রাখি। তো সুপিরিয়র অবলিককে সাপ্লাই দেয়, সুপিরিয়র অবলিকে যদি কোনো সমস্যা হয় তখন যে ফিচারগুলো হবে সেটা আমরা যদি ওকুলার ফিচারগুলো মনে রাখবো, সবগুলো মনে রাখার ট্রাই করবো। যেমন ভার্টিক্যাল গেজ পালসি হবে, কনভার্জেন্স ডিসঅর্ডার হবে, কনভার্জেন্স রিট্রাকশন হবে, নিস্টেগমাস হবে, পিপিলারি অ্যান্ড লিড ডিসঅর্ডার হবে। তাহলে আমরা যেখানে পেয়েছিলাম প্রথমে ভেন্ট্রাল পার্টে যদি কোনো লিশন থাকে মিড ব্রেনে, তাহলে মিড ব্রেনে আমরা দেখবো যদি ভেন্ট্রাল পার্টে লিশন থাকে তখন আমরা সেখানে দেখবো প্রথমে সেটা কি ক্রাস সেরিব্রিতে, মানে অ্যান্টিরিয়র সেরেব্রাল পেডাঙ্কালে নাকি সেরেব্রাল পেডাঙ্কাল ইনভলভিং রেড নিউক্লিয়াস। তো সেটা দেখে আমরা প্রথমে বের করবো। যদি অ্যান্টিরিয়র সেরেব্রাল পেডাঙ্কালে হয় তখন ওয়েবার, আর ক্লট হবে যখন রেড নিউক্লিয়াসকে ইনক্লুড করে। এরপর যদি দুইটা একসাথে হয় তখন ভেনেডিক্ট বলে, আর যখন আমরা ডরসাল পার্ট ইনভলভ করে তখন সেটাকে আমরা কি বলি? পেরিনয়েড বলি। তো এটা দেখে কোনটার কি ফিচার সেটা দেখে আমরা কি করতে পারি? ইজিলি মনে রাখতে পারবো ব্রেন স্টেম সিনড্রোমের যে পার্টটা হলো মিড ব্রেনকে ইনভলভ করে। এখন যদি এটাকে ওভারঅল রিভিউ করা হয় তাহলে দেখা যায় মিড ব্রেন যেটা ছিল, মিড ব্রেন স্ট্রাকচারে ডরসাল পার্ট অ্যান্ড ভেন্ট্রাল পার্ট এই দুই ধরনের পার্ট আছে। তো ডরসাল পার্টটাকে বলা হয় টেকটাম। তো টেকটামে যদি কোনো প্রবলেম হয়, সাইট অফ লিশন যদি টেকটাম হয় তখন সেই সিনড্রোমটার নাম হলো পেরিনয়েড সিনড্রোম। তো ডরসাল পার্ট দিয়ে আমরা জানি যে ফোর্থ ক্রেনিয়াল নার্ভ যায়, তো ফোর্থ ক্রেনিয়াল নার্ভ পালসের কারণে যে ফিচারগুলো হবে সেটা হবে পেরিনয়েডে, যেমন ভার্টিক্যাল গেজ পালসি, কনভার্জেন্স ডিসঅর্ডার, কনভার্জেন্স রিট্রাকশন, নিস্টেগমাস, পিপিলারি অ্যান্ড লিড ডিসঅর্ডার। তাহলে এটা হলো ডরসাল পার্ট চলে গেল। আর ভেন্ট্রাল পার্ট যেটা, এটার নাম হলো সেরেব্রাল পেডাঙ্কল। ডরসাল পার্টটাকে বলা হয় ভেন্ট্রাল পার্ট যেটা অ্যান্টিরিয়র পার্ট, ভেন্ট্রাল পার্টটাকে বলা হয় সেরেব্রাল পেডাঙ্কল। তো সেরেব্রাল পেডাঙ্কলের মধ্যে আবার দুইটা পার্ট আছে, ক্রাস সেরিব্রি অ্যান্ড টেগমেন্টাম, এই দুইটা পার্ট। তো ক্রাস সেরিব্রি যেটা, এটাকে ডেভিডসনে বলা আছে অ্যান্টিরিয়র সেরেব্রাল পেডাঙ্কল। তো এই অ্যান্টিরিয়র সেরেব্রাল পেডাঙ্কলে যদি লিশন হয় তখন সেটাকে আমরা বলবো ওয়েবার সিনড্রোম। তো ওয়েবার সিনড্রোম বলবো অ্যান্টিরিয়র সেরেব্রাল পেডাঙ্কল। সেখানে আমরা জানি যে থার্ড নার্ভ ছিল এটা লেটারাল যাবে শুধু, আর বাকি হলো সেখানে কর্টিকোস্পাইনাল ট্রাক যেটা, সেই ট্রাকটা যাওয়ার কারণে পিরামিডাল ট্রাক যাওয়ার কারণে কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া হবে, এবং ওই কর্টিকোভালভার যেটা, যে ফাইবারটার কারণে কি হবে? কন্ট্রালেটারাল আপার মোটর নিউরন 7 পালসি হবে, 7 পালসি হবে। আর যদি টেগমেন্টামে সাইট অফ লিশন হয়, যেটাকে বলা আছে সেরেব্রাল পেডাঙ্কল ইনভলভিং রেড নিউক্লিয়াস, মানে রেড নিউক্লিয়াসের কারণে সাথে এখানে ইনভলভ থাকবে, তখন আমরা বলবো ক্লট সিনড্রোম। তো এখানে ফিচার কি হবে? এখানেও থার্ড নার্ভ পালসি থাকবে, সাথে কন্ট্রালেটারাল সেরেব্রাল সাইন থাকবে, কারণ সেরেব্রালের সাথে রেড নিউক্লিয়াসের কানেকশন থাকে। তাহলে এটা দেখে তাহলে আমরা কি করতে পারি? প্রথমে ডরসাল লিশন ছিল পেরিনয়েড, আর ভেন্ট্রালের মধ্যে দুইটা, একটা হলো ওয়েবার আর একটা হলো ক্লট। আর ওয়েবার ক্লটকে একসাথে বলা হয় ভেনেডিক্টস সিনড্রোম। তাহলে দেখা যাচ্ছে ওভারঅল আমাদের কি হলো? মিড ব্রেনের যে লিশনগুলো সবগুলো লিশন কভার হয়ে গেল। কি বোঝা যায়? এটা মেডুলা অবলাঙ্গাটা রিলেটেড, এবং যেটা একটা ব্রেন স্টেমের পার্ট, একদম লোয়ার মোস্ট পার্ট। তো এই ফিগারটা যদি আমরা মেডুলা অবলাঙ্গাটা দেখি, এটুকু হলো মেডুলা অবলাঙ্গাটা। তো এইটুকু মেডুলা অবলাঙ্গাটার মধ্যে আমাদের জানতে হবে এই স্ট্রাকচারটা কোন জায়গায় ব্লাড সাপ্লাই কে দেয়। মেডুলারি সিনড্রোম দুই ধরনের আছে, একটা হলো মিডিয়াল মেডুলারি, আরেকটা হলো ল্যাটারাল মেডুলারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভার্টিব্রাল আর্টারি একসাথে এসে ইউনাইটেড হয় ভেসিলার আর্টারি ফর্ম করে। তো এই ভার্টিব্রাল আর্টারিটা মিডিয়ালি একটা ব্রাঞ্চ দেয়, যেটা হলো অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, এটা ভিতরের দিকে, এখানে দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি। আর ল্যাটারাল দিকে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি নামে একটা ব্রাঞ্চ দেয়। তাহলে মেডুলার ল্যাটারাল পার্টি ব্লাড সাপ্লাই আসে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে, আর মিডিয়াল পার্টি আসে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি থেকে, এবং ভার্টিব্রাল আর্টারি নিজেই মিডিয়ালি থাকে। তো সেক্ষেত্রে মিডিয়াল পার্টি ভার্টিব্রাল আর্টারি নিজস্ব সাপ্লাই আসে, এবং অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, আর ল্যাটারাল পার্টি আসে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে ব্লাড সাপ্লাই। তাহলে ব্লাড সাপ্লাইটা জানা গেল, কারণ এটা আমাদের ইম্পর্টেন্ট যে মিডিয়াল মেডুলারি সিনড্রোম হলে কোন ব্লাড সাপ্লাই হ্যাম্পার হবে, এবং ল্যাটারাল মেডুলারি সিনড্রোম সেখানে কোন ব্লাড সাপ্লাই হ্যাম্পারের কারণে হবে সেটা জানতে হবে। তাহলে এখান থেকে ফিগার থেকে দেখা যাচ্ছে যদি আমরা ল্যাটারাল মেডুলারি সিনড্রোম বলি, ল্যাটারাল পার্টি মানে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে সেখানে প্রবলেম আছে, আর যদি মিডিয়াল মেডুলারি বলি তখন আমাদের অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, আর বেশি বলতে গেলে ভার্টিব্রাল আর্টারি। এইটুকু বোঝা গেল। এখন মেডুলার একটা ফিগার রাখতে হবে ট্রান্সেকশন ভিতর দিয়ে। তো সেটা দেখলে কি কি স্ট্রাকচার আছে সেটা যদি আমরা দেখতে পারি, আর কোন স্ট্রাকচার মিডিয়ালি কোনটা ল্যাটারালি থাকে, তাহলে আমাদের এটা বোঝা সহজ হবে। তো এটার জন্য প্রত্যেক ফিগারে অনেক স্ট্রাকচার থাকে, এবং কনজেস্টেড ফিগারগুলো ইউজুয়ালি বইগুলোতে, সেজন্য আমি আপনাদের জন্য আঁকা ট্রাই করেছি। যদি আমি আঁকাকিতে খুব একটা এক্সপার্ট না, তারপর আপনাদের সহজ করে দেওয়ার জন্য পরীক্ষার আগে আমি ট্রাই করে এই ফিগারটা আঁকলাম, যেন আপনাদের জন্য খুব সহজে মনে রাখতে পারেন, কোনো ডিস্ট্রাকশন যেন না হয়, এক্সট্রা কোনো এলিমেন্ট আমি এখানে রাখিনি। তো এটাকে এই ফিগার অনেকে মানে অনেক আমাকে ধরাই দিতে পারেন যেখানে ভুল আছে, তো সেটা এখানে দরকার নেই, কেননা এটা একটা মানে কাল্পনিক ফিগার ধরে নেন, যেন যেখান থেকে করতে পারবো মনে রাখতে পারবো সহজে। তো এটা যদি দেখা যায় এই ফিগারটা, আমি এক পাশের মানে ফিগারটা এঁকেছি, মানে শুধুমাত্র এক পাশ, এখানে রাইট সাইড শুধু রাইট সাইড, লেফট সাইড শুধু লেফট সাইড। তো অন্য পাশে কি আমি আঁকিনি, শুধু এক পাশে দেখানোর জন্য। তো এই ফিগার থেকে দেখা যায় যে এইটুকু হলো মিডিয়াল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা মিডিয়াল, আর এই যেগুলো আছে পরেরগুলো এগুলো হলো ল্যাটারাল স্ট্রাকচার। তো মিডিয়াল স্ট্রাকচার যদি আমরা বলি, মিডিয়াল পার্টগুলোতে ব্লাড সাপ্লাই আসে কি থেকে আমরা জানি? অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি থেকে। আর ল্যাটারাল পার্ট যেটা ছিল সেখানে আসে কি থেকে? পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি, সেখান থেকে কি আসে? ব্লাড সাপ্লাই আসে। তাহলে মিডিয়াল পার্ট যদি আমরা ইনভলভ বলি তখন অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারিতে প্রবলেম, আর ল্যাটারাল পার্ট যদি বলি, ল্যাটারাল মেডুলারি সিনড্রোম বলি তখন পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি ইনভলভ, এটা আমরা ধরে নিব। তো এখন আমরা ধরে নিই কোথায় লিশন হলে কি হবে। মনে করি আমরা যেটা হলো মিডিয়াল মেডুলারি সিনড্রোম, মিডিয়ালি
স্ট্রাকচার কি থাকে এটা আমরা দেখি প্রথমে। স্ট্রাকচারটা কি একদম নিচ থেকে যদি ধরি তাহলে পিরামিড থাকে। পিরামিড মানে যেখান থেকে কি আসে কর্টিকোস্পাইনাল ট্রাক্ট আসে। এরপরে থাকে মিডিয়াল লেমিনিসকাস। মিডিয়াল লেমিনিসকাস আসলে কি পোস্টেরিয়র কলাম, যেটা হলো কি পোস্টেরিয়র কলাম, এটা আমরা মনে রাখবো পোস্টেরিয়র কলাম, যার কাজ কি পজিশন এন্ড ভাইব্রেশন সেন্স ক্যারি করা। এরপরে এমএলএফ যেটা মিডিয়াল লংজিটিউডাল ফেসিকুলাস। তো মিডিয়াল লংজিটিউডাল ফেসিকুলাস এর উপরে আর তার উপরে 12 নার্ভের নিউক্লিয়াস। এখানে কিন্তু আমি নিউক্লিয়াস শব্দটা লিখি, সবগুলো কিন্তু নার্ভের নিউক্লিয়াস হিসেবে আছে। তাহলে মিডিয়াল কি কি স্ট্রাকচার আছে এটা কিন্তু আমাদের দেখা হয়ে গেল। আর এই পাশে ল্যাটারালি যদি চিন্তা করি আমরা কতগুলো ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস থাকে, যেমন একটা হলো উপরে যদি আমরা দেখি 8 5 9 10 11, তাহলে পাঁচটা ক্রেনিয়াল নার্ভের কিন্তু এখানে কি থাকে নিউক্লিয়াস থাকে। আমরা সিকোয়েন্সিয়ালি চিন্তা করলে 5 8 9 10 11। তো এখানে নিউক্লিয়াস কিন্তু তিনটা, একটা হলো ভেস্টিবুলার যে নার্ভের জন্য 8 নার্ভের জন্য নিজস্ব নিউক্লিয়াস, 5th নার্ভের জন্য আলাদা নিউক্লিয়াস, ট্রাইজেমিনাল নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের নাম হলো নিউক্লিয়াস এমভিগাস। নিউক্লিয়াস এমভিগাসের মধ্যে তিনটা নার্ভের ফাইবার থাকে, 11 10 আর হলো 9 9 10 11 তিনটাই থাকে নিউক্লিয়াস এমভিগাসের মধ্যে। আর এখানে দেখা যায় এর বাইরে তিনটা স্ট্রাকচার আছে। একটা হলো যেটা হলো সেরেবেলামের সাথে কানেকশন। সেরেবেলামের সাথে কানেকশনটা হলো যে কানেকশনটা এটা হলো ইনফেরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল। তাহলে ইনফেরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল আছে এখানে। আরেকটা জিনিস হলো ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্রাক্ট, আরেকটা হলো ডিসেন্ডিং ফাইবারস অফ সিম্পেথেটিক চেইন। সিম্পেথেটিক চেইনে ডিসেন্ডিং ফাইবার থাকে। তাহলে নার্ভ নিউক্লিয়াস পাঁচটা, মানে তিনটা নিউক্লিয়াসে পাঁচটা নার্ভ থাকে এখানে। আর ইনফেরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল থাকে, আর থাকে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্রাক্ট আর সিম্পেথেটিক চেইনে ডিসেন্ডিং ফাইবার। তাহলে ল্যাটারাল স্ট্রাকচার এগুলো। এখন আমরা যদি মিডিয়াল মেডুলারি সিনড্রোম পড়তে চাই, এটা আমরা শেষ করি। মিডিয়াল মেডুলারি সিনড্রোম আমরা বলেছি যে মিডিয়াল স্ট্রাকচার সবগুলো যেগুলো সেগুলো ড্যামেজ হবে। আর এখানে আর্টারি ইনভলভ থাকবে কি অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অথবা ভার্টিব্রাল আর্টারি ইটসেলফ, এটা আমরা বলতে পারি আর্টারি ইনভলভ এটা। আর এখন আমরা যদি স্ট্রাকচারের সাথে ফিচার চিন্তা করি, যেমন পিরামিড, পিরামিড যদি এফেক্টেড হয় তার মানে কি কর্টিকোস্পাইনাল ট্রাক্টে প্রবলেম হয়। কর্টিকোস্পাইনাল ট্রাক্টটা কি, সেখান থেকে কি হয় আমরা জানি কর্টিকোস্পাইনাল ট্রাক্টে কি হয় এক সাইড থেকে অন্য সাইডে যায়। তো সেক্ষেত্রে এখানে কন্ট্রাল্যাটারাল কিন্তু ফিচারটা হবে। কর্টিকোস্পাইনাল ট্রাক্টের কারণে কি হবে হেমিপ্লেজিয়া হবে। কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া হবে কিসের জন্য, কর্টিকোস্পাইনাল ট্রাক্টের জন্য হবে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া। এরপর যদি আমরা মিডিয়াল লেমিনিসকাস দেখি, তো এটাকে আমরা বললাম কি এটা হলো পোস্টেরিয়র কলাম ট্রাক্ট যেগুলো আছে সেই ট্রাক্টগুলো সিগনিফাই করে। তো পোস্টেরিয়র কলাম ট্রাক্ট যদি লিশন হয় তখন কি হবে, এখানে কিন্তু কন্ট্রাল্যাটারাল লিশন লস হবে কিসের, পজিশন এন্ড ভাইব্রেশন সেন্স। কারণ মিডিয়াল লেমিনিসকাস যেটা পোস্টেরিয়র কলাম ট্রাক্ট সেটা কি করে পজিশন ভাইব্রেশন সেন্স ক্যারি করে। তো সেক্ষেত্রে লস হবে কন্ট্রাল্যাটারাল লস অফ পজিশন এন্ড ভাইব্রেশন। এরপর যদি মিডিয়াল লংজিটিউডাল ফেসিকুলার চিন্তা করি, এটা যদি লিশন হয় তখন হবে ইন্ট্রানিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া। তো সেটা কি ইম্পর্টেন্ট জিনিস, সেটা পড়াশোনা আলাদাভাবে পড়া যায়, কিন্তু আপনারা এখানে মনে রাখবেন এমএলএফ যদি লিশন হয় তাহলে ইন্ট্রানিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া হবে। আর 12 ক্রেনিয়াল নার্ভ যেটা এটা লিশন হলে এখানে কি হবে, এটা কিন্তু ইপসিলেটারাল পালসি হবে। ক্রেনিয়াল নার্ভ যেগুলো আছে সেগুলো কি হবে ইপসিলেটারাল পালসি হবে এখানে পুরো লিশনটাতে, তাহলে 12 নার্ভ পালসি হবে। তাহলে ওভারঅল যদি আমরা চিন্তা করি মিডিয়াল মেডুলারি সিনড্রোম, তো সেক্ষেত্রে কি হবে এখানে উপরে যদি চিন্তা করি প্রথমে 12 নার্ভ পালসি, তারপর এখানে এমএলএফ এর জন্য হবে ইন্ট্রানিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া, আর যদি মিডিয়াল লেমিনিসকাস চিন্তা করি এখানে জন্য কন্ট্রাল্যাটারাল লস অফ পজিশন এন্ড ভাইব্রেশন, আর পিরামিড লিশনের কারণে কি হবে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া। এই পুরোটা হলো মিডিয়াল মেডুলারি সিনড্রোমের ফিচার। আর এখানে ভেসেল গ্রুপ সেটা আমরা জানি টেনসিওর স্পাইনাল আর্টারি অথবা ভার্টিব্রাল আর্টারি, এইটুকু। তাহলে এখন আমাদের কিন্তু এটা মিডিয়াল মেডুলারি সিনড্রোম শেষ। এর আরেকটা নাম সেটা আমরা জেনে রাখতে পারি, সেটা হলো ডিজেরেন সিনড্রোম বলা হয়, DEJRN ডিজেরেন সিনড্রোম বলা হয় এটাকে। ল্যাটারাল মেডুলারি সিনড্রোম করি, তো ল্যাটারাল যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো ইনভলভ হবে। আমরা এখানে স্ট্রাকচারগুলো আগে মনে রাখবো, মনে রাখলে পরবর্তীতে আমরা কি করতে পারবো রিলেশন কি হবে দেখি। এখন ক্রেনিয়াল নার্ভ যেগুলো আমরা দেখলাম যেমন 8 5th তারপর 9 10 11, তার মানে 5 যদি আমরা চিন্তা করি এখানে কি ক্রেনিয়াল নার্ভ গেল, এখানে 5, তারপর যেটা যাবে 5 8 9 10 11। তাহলে এই পাঁচটা নার্ভের ইপসিলেটারাল লস হবে, ইপসিলেটারাল এই পাঁচটা নার্ভের লস হবে। তারপর যেটা ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল, এখানে লিশনের কারণে কি হবে, এখানে সেরেবেলার সাইন হবে, সেই সাইনটাও কি ইপসিলেটারাল, ইপসিলেটারাল সেরেবেলার সাইন হবে। এরপরে যেটা হলো ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্রাক্ট, এইটা শুধু কি করবে কন্ট্রাল্যাটারাল লস করবে। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্রাক্ট কি করে আমরা জানি পেইন টাচ এন্ড টেম্পারেচার, তাহলে কি করবে কন্ট্রাল্যাটারাল লস অফ পেইন টাচ এন্ড টেম্পারেচার এটা হবে। আর যেটা হলো সিম্পেথেটিক চেইনের ডিসেন্ডিং ফাইবার, এটাও কিন্তু ইপসিলেটারাল রিলেশন করে। ইপসিলেটারাল কি করে সিম্পেথেটিক চেইনের কারণে কি হবে ইপসিলেটারাল হর্নার সিনড্রোম হবে। তাহলে আমরা যদি ওভারঅল চিন্তা করি মিডিয়াল মেডুলারি সিনড্রোম, এখানে কি হবে, এখানে যে লিশনটা আর্টারি ইনভলভ হলো পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি, সেই আর্টারি কি ইনভলভ এবং সেটা ইনভলভের কারণে এই স্ট্রাকচারগুলো ইনভলভ হয় এবং সেখান থেকে ফিচার কি হয় আমরা দেখলাম। এবং ল্যাটারাল মেডুলারি আরেকটা নাম হলো আমরা জানি ওয়ালেনবার্গ সিনড্রোম বলা হয় ল্যাটারাল মেডুলারিকে। তো এখন এই পুরোটাকে এই আমি যেগুলো বললাম মিডিয়াল মেডুলারি ল্যাটারাল মেডুলারি, এখানে সবগুলোকে স্ট্রাকচার কি ইনভলভ এবং সেখানে কি কোনটার রিলেশনের কারণে কি ফিচার হয়, এটাকে আপনারা খাতায় অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল।